আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি। ভাঙড়ে তৃণমূলের বস্ত্রদান শিবিরের আয়োজন করা হয়েছিল, আর সেখানেই কার্যত নওশাদকে আক্রমণ করা হলো। নওশাদ সিদ্দিকীকে আক্রমণের প্রশ্নে আরাবুল ইসলাম শওকত মোল্লাকে এক কাঠি ছাড়িয়ে গেলেন। আরাবুলের নিশানায় শুধু নওশাদই নন, একই সঙ্গে কটাক্ষ করলেন ফুরফুরা শরীফের আব্বাস সিদ্দিকীও। রাজনৈতিক মহলের মতো নওশাদের দাদা আব্বাসের সাথে শওকতের সম্পর্ক তিক্ত হয় বছর কয়েক আগেই, আর তারপরেই 21 বিধানসভায় ভাঙড় থেকে প্রার্থী আইএসএফ এর টিকিট প্রার্থী হন নওশাদ। আমি এই বিধায়ক নওশাদকে বলবো, দেশদ্রোহী কাকে বলে, দেশদ্রোহী শব্দের অর্থটা কি, এটা একটু পড়াশোনা করতে হয়। অশিক্ষিতর মতো কথা বলা উচিত নয় একজন বিধায়ক হিসেবে। যার বিরুদ্ধে ইউএপি আইন অ্যাক্ট চালু হয় তাকেই বলা হয় রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী। আমি অবাক হয়ে গেলাম, 4 পয়সার খুদে কালকের বিধায়ক হতে পারিনি, আজকে এখানে ভাওতার মানুষকে, ভাঙড়ের মানুষকে অসম্মান করছে। আজকে তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়ার চেষ্টা করছে। আমি বলি, এই দেশদ্রোহী ছিল বলে তুমি 2021 সালে বিধানসভাতে পৌঁছাতে পেরেছো, না হলে তোমাকে কেউ চিনত না। তাই আজকে যাদেরকে দেশদ্রোহী বলছো, একদিন তোমাকে এমন হাল করবে, সেদিন বাংলার মানুষ তোমাকে চিনতে পারবে না। এটা অন্তত তোমাকে মনে রাখা উচিত। ভাঙড়কে অপবিত্র করার চেষ্টা করছে। এর আগে দেখেছেন গত বছরে যে প্রায় 2500-2600 মতন মানুষের রক্ত নিয়েছিল সোনপুর বাজারে, মিডিয়ার বন্ধুরা আছে, সবাই জানে। সেই ব্লাড, সেই রক্ত ভাঙড়ের মানুষের জন্য কোনো কাজে লাগেনি। কাজে লেগেছে নওশাদ সিদ্দিকীর নিজস্ব কাজে লেগেছে। তিনি সেই রক্তটা বিক্রি করে নিয়েছে। আজকে তিনি ভাঙড়ের মানুষ বুঝেছে। আজকে ফুলবাড়িতে রক্তদান শিবির হয়েছে, সেখানে 25 থেকে 30 জন। আপনারা দেখেছেন কালকে মিডিয়ার বন্ধুরা এখানে সবাই আছেন। কালকে দেখেছেন এখানে 40 জন রক্ত দিয়েছে। আস্তে আস্তে নওশাদ সিদ্দিকীর ভাঙড়ের মানুষ আগামী দিনে তার উচিত শিক্ষা দেওয়ার জন্য ভাঙড়ের মানুষ তৈরি হচ্ছে। তাই নওশাদ সিদ্দিকী বুঝছে তার পায়ের তলার মাটি ভাঙড় থেকে সরে যাচ্ছে। আজকে নওশাদ সিদ্দিকীর বড় বড় ভাষণ, সেই ভাষণ আর নেই। একজন দালালি করলে ভাঙড়ের মানুষের ভোট নিয়ে, ভাঙড়ের মানুষের আশীর্বাদ নিয়ে, ভাঙড়ের মানুষের যারা প্রতারণা করে তাদের ভাঙড়ের মানুষ একবারই সুযোগ দেয়, বারবার সুযোগ দেয় না। এটা জেনে রাখতে হবে নওশাদ সিদ্দিকী। তার ভাই আব্বাস সিদ্দিকী, তিনি ধর্মের নাম করে এখানে বিজেপির দালালি করতে এলাকায় এসে সভা করছে। কি সভা? ধর্মসভা। কখন? বেলা বিকালে, সকালে, সন্ধ্যে সভা করছে। কি করছে? তার ভাইকে বেশ সামনে তুলে ধরার জন্য, তাই তিনি এখানে সভা করছে। 24শে ডিসেম্বর ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের প্রস্তুতি আজ থেকেই শুরু হলো। কুরুক্ষেত্র থেকে আনা মাটি গঙ্গার ঘাটে মেশানো হলো। এরপর গঙ্গার জল ও মাটি নিয়ে বাবুঘাট থেকে ব্রিগেডের উদ্দেশ্যে শোভাযাত্রা করলেন সাধু সন্ন্যাসীরা। জগন্নাথ মন্দিরে ধ্বজা উড়ানো হলো, ব্রিগেডের ভূমি পুজোও করা হবে। 24শে ডিসেম্বর মূল অনুষ্ঠান লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আপনারা করুন না, আমি বলছি সবাই করা উচিত। ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে গীতা যুক্ত। সারা বিশ্বে এখন গীতার প্রচার চলছে বিভিন্ন ভাষাতে। আজকে মানুষের জীবনে যে সমস্যা, তার থেকে মানুষ মুক্তি পাচ্ছে গীতার মাধ্যমে। তো সেই জন্য গীতা পাঠ যদি কেউ করে আর তাই যদি আয়োজন করে, প্রচার করে, তো খুব ভালো কথা। পুণ্য ওদেরও হচ্ছে, মানুষের জীবনে পরিবর্তন হচ্ছে। পার্থ বালু সব জেলে, সব চোরেরাই জেলে গিয়েছে। তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ শুভেন্দু অধিকারী। 33 টাকা কেজিতে বিক্রি হয়, আর মোদিজি দেওয়া বিনা পয়সার ভালো চালগুলো বাইরে চলে যায়। কাকড় দেওয়া, পোকা দেওয়া চালগুলো রেশন দোকানে আপনাদের কাছে পাঠানো হয়। এ তো আমার অভিযোগ নয়। মাকিবুর রহমান
ধরা পড়ার পরে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার আঁতাত, এটা কেউ করে এই নিকৃষ্ট কাজ? আনাজ, গম, আটা, চালে মানুষকে ঠকায়, এ কাজ কেউ করে না। উপরওয়ালা আছে, উপর থেকে একজন দেখছে, যারা এই কাজগুলো করেছে তাদের উপরওয়ালাই ধ্বংস করে দেবে। যেমন দেখলেন না গত বছর মা কালীকে গালাগালি, এবছর মহুয়া মৈত্র চিৎপটাং। দেখলেন না আপনারা মা কালীকে গালি দেওয়ার ফল? আজকে ঠিক একইভাবে যারা গরিব মানুষকে বঞ্চিত করছে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে। আপনারা বলুন তো, মোদিজি আসার পরে ৭২ লক্ষ শৌচালয় দিয়েছিলেন পশ্চিমবঙ্গে, যাদের শৌচালয় বিহীন বাড়িতে। আপনারা চালসার লোকেরা, নাগরা কাটার লোকেরা, প্রান্তিক মানুষরা কে কে পেয়েছেন শৌচালয়? আচ্ছা, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তৃণমূল পায়খানাও খেয়ে ফেলেছে। মোদিজি ৩০,০০০ কোটি টাকা দিয়েছে ৪০ লক্ষ বাড়ির জন্য। আমার সংখ্যালঘু মুসলিমরা প্রচুর এসেছেন। আপনারা দল বেঁধে ২১-এ ভোট দিয়েছিলেন তৃণমূলকে। আপনারা হাত তুলুন তো, কে কে বাড়ি পেয়েছেন আবাস যোজনায়? মারা হাত তুলুন তো। বাড়ি দেয়নি, ১,২৫,০০০-এর বাড়ি। ৩০,০০০ কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদী ৯ বছরে। এর আগে কংগ্রেসের ডক্টর মনমোহন সিং এর সরকার ৪,৬৬৬ কোটি টাকা দিয়েছিলেন ১০ বছরে। আপনারা পাননি মোদিজির বাড়ি। পিএম কিষাণ সম্মান নিধি আপনারা পাননি। বার্ধক্য ভাতা ১,০০০ টাকা, এনএসএপি সামাজিক সহায়তা প্রকল্প ৮০০ টাকা দেয় দেশের সরকার, ২০০ টাকা দেয় রাজ্যের সরকার। আপনাদের মধ্যে বয়স্করা, আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম भगवान बिरसा मुंडार मूर्तिर काछे, बूढ़ा भाता मिल रहा है? नहीं मिल रहा है। आपका उम्र कितना है? 80 होने वाला है, लेकिन अभी भी मुझे बूढ़ा भाता नहीं मिल रहा है। এই হালত 12.5 বছর পরে বলুন তো, হার ঘর নল সে জল মোদিজি 8,000 কোটি টাকা দিয়েছে। হার ঘর নল সে জল মোদিজি 8,000 কোটি টাকা দিয়েছে। হার ঘর নল সে জল পাশে আসাম চলে যান, হেমন্ত বিশ্ব শর্মাজি বাড়ি বাড়ি নলে জল দিয়ে দিয়েছে। প্রত্যেক দিন পার বাড়ি 70 লিটার পরিশ্রুত পানীয় জল। কে কে বাড়ি বাড়ি জল পেয়েছেন? কোন কোন গ্রামে পাড়াতে নলে জল এসেছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। সব খেয়ে ফেলেছে পিসিআর ভাইপো। পিসিআর ভাইপো সব শেষ করে দিয়েছে, বলার আর শেষ নাই। আপনারা উত্তরবঙ্গ আগেই আমাদের জিতিয়েছেন 19-এ। 21-এ আমরা দক্ষিণবঙ্গে পারিনি। আমি হারিয়েছি মুখ্যমন্ত্রীকে, মমতা ব্যানার্জিকে, পিসিকে 1956 ভোটে। নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে, আমি হারিয়ে দিয়েছি। কিন্তু আমরা মেজরিটি পাইনি, 148 পাইনি। উত্তরবঙ্গকে আমি শুধু বলে যাব, আপনারা আমাদের সঙ্গে থাকুন। একটু সময় লাগছে। বিজেপির ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে। সেই সরকার তৈরি হলে আগে যদি কারোর কথা আমরা মনে রাখবো, সে হলো 19 আর 21-এর বন্ধু। উত্তরবঙ্গের কথা আগে আমরা মনে রাখবো, কারণ আপনারা যা করে দেখিয়েছেন কলকাতা আর সাউথ বেঙ্গল করে দেখাতে পারেনি। তারা এখন আঙুল কামড়াচ্ছে। সরকারি কর্মচারী, হ্যাঁ, উত্তরবঙ্গ বঞ্চিত। ভাইপোতা আবার এক কাঠি বাড়া। ময়নাগুড়িতে এসেছিলেন পঞ্চায়েতের আগে, বলে গেছিলেন যে উত্তরবঙ্গ বলে কিছু নাই, উত্তরবঙ্গ বলে কিছু বলা যাবে না, একটাই বঙ্গ, পশ্চিমবঙ্গ। আরে উত্তরবঙ্গ বলা মানে, গৌড়বঙ্গ বলা মানে, দক্ষিণবঙ্গ বলা মানে, সুন্দরবন বনা মানেই তো রাজ্য ভাগ করা নয়।
এই মূর্খের দল জানে না উত্তরবঙ্গে অপরূপ কাঞ্চনজঙ্ঘা দিয়ে গেছেন প্রকৃতি মা। কি সুন্দর তরাই ডুয়ার্স, তিস্তা, তোরসা, মহানন্দা, রায়ডাক। উত্তরবঙ্গকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ হয় না। উত্তরবঙ্গ আমাদের অহংকার, উত্তরবঙ্গ আমাদের অলংকার। উত্তরবঙ্গ ছিল, আছে, থাকবে। আপনারা কি করেছেন উত্তরবঙ্গে? হাজার হাজার পরিযায়ী শ্রমিক বিহারে, উত্তরপ্রদেশে, এমনকি পাহাড়ি রাজ্য মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডে তারা যাচ্ছে। তাই तृणमूल सराते হবে। ममता बनर्जी और उनकी भातीजे उत्तरबंग द्वारे पर आए थे। क्यों आया? आपने जो स्टेट स्पॉन्सर्ड जो वेडिंग सेरेमनी था उसमें पार्टिसिपेट करने के लिए ममता बनर्जी आई थी। उनका बाद चाय बागान का पट्टा, ये और भी एक बड़ा जुमला है। आप लोग को मालूम है सबको, चाय सुंदरी का घर मिला कोई? चाय सुंदरी का ये जो कमिटमेंट था, ये कमिटमेंट तो झूठा साबित हो गया। चाय बागान का जमीन का मालिक हमारी चाय श्रमिक है। इसमें क्या पट्टा होगा? यह कैसे क्या पट्टा होगा? एक जमीन का तो मालिक हमारी चाय श्रमिक है और एक नंबर खतियान में खास लैंड का ही पट्टा होता है। ये असली मकसद इनकी दूसरी है। चुनाव को पहले चाय श्रमिक को गुमराह करो और इसको जो वोट है 3 से 4 लाख वोट है अलीपुरद्वार, जलपाईगुड़ी में, ये सब वोट को इधर लाओ। हमारे ट्रेड यूनियन रिलेशन सेल का अरिजीत भाई है, ये लोग काम कर रहा है घूम घूम के। हमारी पार्थोदा है प्रोटोकॉल सेल का, सब लोग काम कर रहा है। ये जुमलाबाजी में आप मत आइए, ये पूरा झूठा बात है। ये कोई पट्टा नहीं होता है। उत्तर बंगाल में चाय बागान में बोनस नहीं मिलता है, उसमें डेली वेजेस नहीं मिलता है। उसको आप लोग का जो मांग है, जिसका जिक्र थोड़ी देर पहले जन बाला जी ने किया है, वो पूरा नहीं हुआ है। झूठा बात बोलने के लिए, साइकिल डिस्ट्रीब्यूशन करने के लिए और पुलिस को द्वारा जो आयोजित सभा था, उस सभा में कुछ चुनाव का बात और मोदी जी का खिलाफ कुछ बात बोलने के लिए यहाँ आया है। इसको चक्कर में आप मत कीजिए। ये चाय बागान का श्रमिक के लिए भाजपा लड़ रहा है, आगे भी लड़ेगा। चाय श्रमिक को अपने मजदूरी के लिए, अपने बोनस के लिए, अपने हित के लिए हमारी जो लड़ाई है, ये लड़ाई भी आगे रहेगा। 3 জন ছাত্রী নিখোঁজ ইংরেজ বাজারের কোতা আলী মিহির দাস কলোনিতে। 5 দিন হয়ে গেল খোঁজ মেলেনি তাদের। পুলিশ কার্যত হাত গুটিয়ে বসে আছে বলেই অভিযোগ গ্রামবাসীদের। পুলিশ কেন নিষ্ক্রিয়, এই নিয়ে প্রশ্ন উঠেই আসছে। আইন শৃঙ্খলার প্রশ্নে এর আগেও একাধিকবার কাঠগড়ায় তোলা হয়েছিল ইংরেজ বাজার থানাকে। সোমবার 9টার সময় আমার মেয়ে বের হয় কলেজের নাম করে। তারপরে মানে যখন আসার টাইমটা চলে গেছে, আমিও তারপর খোঁজ করি, তো সুইচ অফ, মোবাইল দুটো মানে 4টা-5টা থেকে সুইচ অফ হয়ে আছে। তারপরে শুনি যে পাড়ার আরও 2টো মেয়ে নাই। তখন আমরা একমত হয়ে মঙ্গলবারে থানা যাই। থানাতে গিয়ে করে আসি, দরখাস্ত কেস টেস করে আসি। তারপর থেকে আর কোনো খোঁজ খবর নাই। পুলিশ আসেনি, পুলিশ না কোনো খোঁজ খবর পায়নি। পুলিশ থানা থেকেও কোনো খোঁজ খবর এখনো পর্যন্ত দেয়নি। কয়দিন হলো? আজকে কদিন হলো? আজকে 5 দিন। 5 দিন হলো। পুলিশ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? না, কোনো যোগাযোগ করেনি। কি যোগাযোগ করে? পুলিশ থানা থেকে। তো আপনার কি মনে হচ্ছে? আপনার মেয়েগুলোকে মনে হচ্ছে কেউ না কেউ লোভ দেখিয়ে নিয়ে চলে গেছে, কিডন্যাপ হয়তো, অপহরণ হয়তো হয়েছে। এই এলাকাতে এরকম ঘটনা হয়েছে? না, কোনো দিন হয়নি। ঘটেছে? না, কোনো দিন ঘটেনি, এরকম ঘটনা কোনো দিন ঘটেনি। আপনারা কেমন আছেন? মেয়ে চলে যাবার পরে আর মানে বাড়িতে কোনো চোখে ঘুম নেই, খাওয়া দাওয়াও নেই।
বা আমাদেরও জানে ভয় আছে। আমরা গ্রামে চলছি ফিরছি, আমাদের আত্মীয় স্বজনের ছেলে মেয়েরা আছে, আমরাও খুব দুঃখিত আছি। স্যার দয়া করে আমাদের 3টা মেয়েকে যেমন করে হোক কোনো উপায় করে আমাদেরকে খুঁজে এনে দেবার চেষ্টা করেন আপনারা। এর আগে কোনো ঘটনা না, কোনো দিন ঘটেনি এই ঘটনা। এই গ্রামে তো আরো অনেক মেয়ে, আরও ছেলে মেয়ে আরও অনেক আছে, কিন্তু ভয়ে আমরাও পাঠাবার কোনো সাহসই পাচ্ছি না, যে স্কুলে পাঠাবো কি প্রাইভেটে পাঠাবো আমরা সাহস পাচ্ছি না। তো এটার কোনো উপায় আছে স্যার? পুলিশকে কি বলবেন? পুলিশকে কি বলবো? পুলিশকে তো বলছে যে ওর গার্জেনগুলো গেছে থানায়, থানা থেকে তো কোনো পুলিশ এসে যোগাযোগ করিনি বা বলিনি বা খোঁজ নেয়নি, কিচ্ছু বলিনি আমাদেরকে। তাহলে আমরা কিভাবে থানাকে আমরা বিশ্বাস করব বা জানবো যে আমাদের সাথে আছে পুলিশ? প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। নিখোঁজ 3 ছাত্রের পরিজন থেকে শুরু করে গ্রামবাসীদের প্রশ্ন, এমন ঘটনায় পুলিশ কেন নিষ্ক্রিয়? কেন এখনো পর্যন্ত থানার তরফে কোনো ভরসা পাওয়া যায়নি? ইংরেজবাজার থানার ভূমিকায় দৃশ্যতই হতাশ তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত নেতা। এই যে পুলিশের ভূমিকা, তো পুলিশকে আমরা বারবার বলে এসেছি, স্যার এটা তো দেখে দিতে হবে। আমার পক্ষ থেকে যতটুকু চাপ দেওয়া, যতটুকু বললাম আমি বলেছি, আজকেও আমি যাবো। একটা নাবালিক 14 বছর বয়সী মহিলা, আমাদের মেম্বার ছিলেন উনি, প্রাক্তন মেম্বার ছিলেন উনি। আমার নিজেও খুব খারাপ লাগছে। আমি সেই গ্রামেও গিয়েছিলাম, তাদের সঙ্গে দেখাও করেছিলাম। একটা কলেজ ছাত্র, হ্যাঁ, তার সঙ্গে একটা কলেজ ছাত্রী আছে, আমাদের পঞ্চায়েত অফিসেও এসেছিলেন। আপনি আজকেই যাবো আমি, এটা দেরি করা যাবে না, আজকেই আমি আবার যাবো, আবার বলবো এটা ভালো করে দেখে দিই। অবশ্যই এখান থেকে যদি না হয় এসপি সাহেবের সঙ্গে অনুব্রতর জামানা অতীত। বীরভূমের সর্বসর্বা এখন জেলা সভাধিপতি কাজল শেখ, আর তিনিই প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরার। অনুপম হাজরার নিরাপত্তা সরিয়ে নেওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছে বিস্তর। সম্প্রতি এক্স হ্যান্ডেলের সাংবাদিকদের উদ্দেশ্যে তার একটি পোস্ট সেই জল্পনার আগুনে ঘি ঢেলেছে। এর ঠিক পরে তৃণমূল নেতা কাজল শেখ কার্যত জানিয়ে দিলেন, ঘাসফুল শিবিরে অনুপমের জন্য দরজা খোলা। একটা সিগারেটকে 3 বার খেতেন, একটা বিড়িকে 3 বার খেতেন, এখন বড় বড় স্কর্পিও গাড়ি চড়ছেন, হাতে মোটা মোটা সোনার চেন, গলায় একেবারে যেভাবে দেবুকে চেন বাঁধে সেরকম একটা মোটা সোনার চেন নিয়ে ঘুরছেন। তো এই ধরনের যারা নেতা আছে, যাদের মনে মনে হচ্ছে যে কোনো সময় ইডি সিবিআই আসতে পারে, তাদেরকে খোলা মঞ্চে আহ্বান জানাই যে চুরিটা এখন থেকে বন্ধ করুন। আর আমার ফেসবুকে অনুপম হাজরা বলে যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে একটা নাম্বারও দেওয়া আছে। যদি সামনে এসে বিজেপি জয়েন করবে বলতে লজ্জা লাগে, কানে কানে এসে বলে যান, আমরা দেখবো যে আপনাদেরকে কিভাবে কাজে লাগানো যায়। ওর সঙ্গে আমি মিশেছি, এখন যদিও আমার দলে সে নেই, সে বর্তমানে বিজেপি দলে আছে, কিন্তু যে ভালো তাকে ভালো বলবো, তাকে আমি খারাপ বলবো না। নিঃস্বার্থ নাগরিকত্বের দাবিতে আগামী 28শে ডিসেম্বর ধর্মতলাতে মমতা ঠাকুরের নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। এই সমাবেশে 50,000 মতুয়া ভক্ত থাকবেন বলে এদিন সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর। এদিন ঠাকুরবাড়িতে সাংসদের সম্মেলন করে তিনি দাবি করেন, আমরা 2003 সালে কালা কানুনের বিরুদ্ধে। আমরা এই দেশে নাগরিক কোনো নথিপত্র দিয়ে আমরা নাগরিকত্ব দেব না, আমাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। কেন্দ্রীয় সরকারের এই আইনের প্রতিবাদ জানিয়ে বড়মা বীণাপানি ঠাকুর ধর্মতলাতে সমাবেশ করেছিল। আবার অল ইন্ডিয়ার মতো মহাসংঘের পক্ষ থেকে ধর্মতলাতে আগামী 28শে ডিসেম্বর সমাবেশ করা হবে। সম্প্রতি ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মতুয়া মহাসংঘের কার্ড নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে পারবেন সেই দাবি করেছিলেন। এদিকে মমতা ঠাকুর সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্যকে তীব্র কটাক্ষ করে বলেন, একজন মন্ত্রী কি করে এই ধরনের কথা বলতে পারে আমার জানা নেই। এবং যে আইন ছিল যে 3টে দেশ থেকে দেশ ভাগ হওয়ার ফলে যারা এই দেশে আসবে তাকে নাগরিকত্ব দিতে বাধ্য, এই আইনটা ছিল, সেই আইনটা ক্যান্সেল করলো বিজেপি। আর সেখানে অটল বিহারী বাজপেয়ী তার প্রধানমন্ত্রী ছিল। আর সেখানে আবার আজকে তারা এসে মন্ত্রী একটা বলতে পারে কখনো যে এই শান্তনু ঠাকুরের যে ধর্মীয়, এই তো ধর্মীয়, আমারও ধর্মীয়, আপনারা দেখতে পাচ্ছেন যে অল ইন্ডিয়া মতো মহাসংঘের রেজিস্ট্রেশন আছে, আমি রিটার্ন ফাইল করি, কিন্তু আমরা কখনো বলতে পারি আমার এখানেও কার্ড হয়, সেটা হচ্ছে ধর্মীয় কার্ড, একটা সংগঠনের পরিচয়পত্র।
সদস্য, এছাড়া আর এর কোনো মূল্য নাই। কিন্তু মিনিস্টার এসে বলছে যে শান্তানু ঠাকুরের যদি এই কার্ডটা থাকে তাহলে আপনারা ভারতবর্ষে যেখানে যাবেন আপনাদের কোনো এটাকে নিয়ে পরিচয়ের জন্য আপনাদের অসুবিধা করবে না। আমরা নাগরিক, কিন্তু নিঃশর্ত কোনো শর্ত মেনে যেটা ওরা চাইছে যে আমরা দেব, আমরা সেটা মানি না। আমাদের হচ্ছে বিলটা পাশ করুক, যে 2014 সালে যে ওরা যে ডেট করেছে সেটাই করুক না, 2014 সালে 31শে ডিসেম্বর যেটা করেছে সেটাই আমরা মানব, কিন্তু বিল পাশ করতে হবে, যে কোনো শর্ত কোনো ডকুমেন্টস দিয়ে আমরা নাগরিকত্ব নিতে বাধ্য নই। আপনারা বলছেন যে আপনারা নাগরিক, ভোটার কার্ড, আই কার্ড রয়েছে, তারপর আবার নিঃশর্ত নাগরিক, মানে এই বিষয়টা না শোনো, প্রথম কথা হচ্ছে তারাই তো আইনটা করেছে যে জন্মসূত্রে নাগরিকত্ব, এটা সারা পৃথিবীর আইন। সেটাকে যখন তারা আজকে ক্যান্সেল করছে, সেই আইনের বিরুদ্ধে আমাদের লড়াই, সেই আইনটা পরিবর্তন করুক। আমরা তার বিরুদ্ধে আমরা লড়াই করছি, যে আইন তারা করেছে, যেটা আগে ছিল সেটাই সঠিক জায়গায় তারা নিয়ে আসুক। আমরা নাগরিক, ভোটার কার্ড, এবং তারা বলছে না যে আবেদন করে যে আমরা নাগরিকত্ব নেব, সেটা বলছে না যে কি কি ডকুমেন্টস হলে আমরা নাগরিক হব। আমি যে 190 পাতার বিলটা, সেটা আমি একমাত্র ভারতবর্ষে 543 জন এমপি, রাজ্যসভায় 250, কেউ আনেনি, আমি নিয়ে এসেছিলাম। এবং সেটাকে নিয়ে আমরা বাংলায় অনুবাদ করে বই প্রায় 5 লক্ষ টাকা খরচা করে আমি বিভিন্ন মানুষের দেওয়ার চেষ্টা করেছি, যে আগে মানুষ পড়ুক, সাধারণ মানুষ পড়ে দেখুক যে ধারাগুলো লেখা আছে, যে দিতে হবে কী কী ডকুমেন্টস, এতটাই ভয়াবহ সেটা কোনো মানুষের কাছে নেই। তার হচ্ছে একটা হচ্ছে পাসপোর্ট, যে আমরা ওই দেশ থেকে এসেছি, একটা পাসপোর্ট, না তো ভিসা, আর মাইগ্রেশন সার্টিফিকেট, আর যে ক্যাম্পে এসেছিল সেই ক্যাম্পে সার্টিফিকেট দিতে হবে। তাহলে এই জিনিস কার কাছে আছে? এটা কোনো মানুষের কাছে না। আর আমরা কি জানি যে ওই দেশ থেকে আসছে, আবার এখান থেকে বিতাড়িত হব? এবং দেশভাগ যে হলো, সেটাকে আমাদের পূর্বপুরুষের কাছে তারা রাজনীতি হিসেবে জিজ্ঞাসা করেছিল যে আমরা কি চাই? করেনি। কিন্তু আজকে নিয়ে আমাদের কেন সিনেমিনি খেলা হচ্ছে? কখনো ওই পিকার সঙ্গে তুলনা করা হচ্ছে, কখনো ঘুষপেটের সঙ্গে, কখনো জন্মসূত্রে নাগরিক হব না। আমরা আমাদের পরিচয়টা কি? আমরা জানতে চাই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে আমাদের পরিচয়টা কি। আপনারা দেখেছেন কয়েকদিন আগে যেটা হচ্ছে সুপ্রিম কোর্ট মানে সেন্ট্রালের কাছে যেটা করছে, যে মানে আসামের ক্ষেত্রে দেওয়া হলো, তাহলে পশ্চিমবাংলার কেন বিতাড়িত হবে? তাহলে আজকে সুপ্রিম কোর্টও সেটা মানছে যে আমাদের বেআইনিভাবে আমাদের কাছে থেকে এইভাবে প্রতিশ্রুতি দিচ্ছে আর করছে না। তো সেই জায়গায় আমরা চাইছি যে তারা ঘোষণা করে, কোনো শর্ত আমরা মানতে চাই না। আমরা নাগরিক, আগেও ছিলাম, পূর্বপুরুষ ছিল, আমরা বাইরের থেকে আসিনি, আমরা আরব কান্ট্রি থেকে আসিনি। তাহলে আমাদের পূর্বপুরুষ এখানে, আজকে আমরাই এই দেশের বিতাড়িত হবো। আমরা কত মানুষ আজকে আসামে 19 লক্ষ লোকের উপরে আজকে হয়েছে, আজকে আমাদের সেই একই অবস্থা হবে। আমরা সেটা চাই না। আমাদের প্রতিবাদ সেটা হচ্ছে যে আমরা কোনো শর্ত ভেদে নাগরিক হতে আমরা চাই না। আমরা এদেশের নাগরিক ছিলাম, আছি এবং থাকবো। আপনাদের এই দিনের এই আন্দোলনে মানে কি রূপরেখা আছে? আমাদের গোসাই, পাগল, সাধু এবং আমরা যারা ধর্মীয়ভাবে, একেবারে টোটাল রাজনীতি নয়, এটা ধর্মীয়ভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি। তারা বলছে না যে মতোরা তাদের সঙ্গে আছে, তারা দেখুক যে মতোরা কতটা আজকে তারা সঠিক জায়গায় এসে তারা প্রতিবাদ করছে। আমরা চাই ধর্মীয়ভাবে আমরা ডাঙ্কা নিশান নিয়ে আমরা প্রতিবাদ করব, যেটা হচ্ছে আমাদের সিম্বল, সেটাকে নিয়ে আমরা প্রতিবাদ করব যে আমরা সংঘবদ্ধ হয়ে আমরা সকল মতুয়া ভক্তরা আমরা একসঙ্গে লড়াই করছি নিঃশর্ত নাগরিকত্ব দাবিতে। ওটা 12টা থেকে শুরু হবে। আমরা 12টা মোটামুটিভাবে 12টায় আমরা টাইম দিয়েছি, 1টার ভিতরে আমরা স্টার্ট করে দেবো। 2 ঘন্টা থেকে 3 ঘন্টা প্রোগ্রাম, 3টার ভিতরে আমরা শেষ করে দেবো। কর্তব্য মানে তারা বলেছিল, যেহেতু তাদের এজেন্ডাতে ছিল, সেক্ষেত্রে তারা নাগরিকত্ব দেবে। লোকসভা নির্বাচনের আগে কিছু বাধ্যবাধকতা আছে, সুপ্রিম কোর্টে কেস হয়েছে, এবং লোকসভা নির্বাচন মিটে গেলেই তারা নাগরিকত্ব দেবে। সাম্প্রতিক ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলে গেছেন। সেই জন্যই তো আজকে তারা ভুল বার্তা। না, আমরা এটা ডিসিশন নিয়েছি। এখন মিনিস্টার এসে বলে আমাদের তাতে কোনো কিছু আসে না। সরকার আসবে, সরকার যাবে। আজকে এই সরকার আছে, কালকে আরেক সরকার আসবে। আমাদের আইনের বিরুদ্ধে লড়াই। আমাদের কথা হচ্ছে যে আমাদের আইন, আমাদের করে যে আইনটা তারা করেছে 2003 সালে কালা কানুন, ঘুষ অনুপ্রবেশকারী, আর আমাদের বলেছে হচ্ছে জন্মসূত্রে নাগরিক পাবে না। এই তার বিরুদ্ধে আমাদের লড়াই, যে আমরা এই দেশের নাগরিক, আমাদের তাদের বিল পাস করে আমাদের ঘোষণা করুন। এবং একটা মিনিস্টার, সেন্ট্রাল মিনিস্টার, আমি জানি না যে সে লেখাপড়া জানে কে জানে না, যে একজন ধর্মীয় তার কোনো জায়গা থেকে যে এনজিও তার মাধ্যম দিয়ে কোনো কার্ড দিলে সে কোথাও যে এটাকে নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের যে করবে, যে না কোনো বাধা ধরবে না, এ ধরনের আমি নীতি এখনও দেখিনি। এরা বিজেপি পারে এবং এই ভাওতাগুলো দিয়ে আমাদের সাধারণ মানুষের বিভ্রান্তির ভিতরে ফেলছে। এইটাই আমরা বলছি, সরকার আসবে যাবে, আমাদের হচ্ছে নাগরিকত্ব যে আইন করেছে তার পরিবর্তন আমাদের ঘোষণা করুক। 2014 সালে 31শে ডিসেম্বর যারা এসেছে তারা এই দেশের নাগরিক, এটাই আমরা চাই। সাম্প্রতিক দেখা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর এই বক্তব্যকে তাদেরই বিধায়ক অসীম সরকারও প্রতিবাদ জানিয়েছে, যে ধরনের এটা ভাওতা বলে। তো সঠিক সত্য কথাই বলেছি।
যার সামান্য বুদ্ধি আছে সে কথা বলবে। এটা তো আইন যে কোনো ধর্মীয় সংগঠন হয়ই না, এটা হতেই পারে না। একটা কেন্দ্রীয় মন্ত্রী কী করে বলে এটা কি পয়সা ইনকাম করে শান্তনু ঠাকুরের একটা রাস্তা তৈরি করে দিয়ে গেল নাকি সেটাও তো আমরা জানতে পারছি না। যে এবার এই কার্ডটা দেবে সে তো পয়সা ছাড়া দেবে না, এই কার্ডটা তৈরি করতে গেলে কিছু টাকা লাগে, সে তো টাকা নিয়ে এটা করে দেবে। তার মানে কি টাকা কামানোর একটা রাস্তা তৈরি করে দিয়ে গেল সেই সেন্ট্রাল মিনিস্টার। আমাদেরও তার কাছে প্রশ্ন যে এটা কী হবে, যে কেন এই কথাগুলো বলছে, ভাওতা কেন দিচ্ছে। আর এরা 19 থেকে আর এই যে 23 পর্যন্ত তারা এখনও আমাদের দিতে পারলো না। সামনে 3 মাস থেকে 4 মাস আছে, তারা আর কত ভাওতা দেবে, আমাদের নিয়ে কত সিনেমিনি খেলবে। আমরা তার প্রতিবাদ সেজন্য করতে যাচ্ছি। লোকসভা নির্বাচন সামনে, সেই ক্ষেত্রে আপনাদের এখন কেন এই প্রতিবাদ? না, আমরা এই প্রতিবাদটা শুধু এখন করিনি, আমি দিল্লিতে আমি যখন ছিলাম তখন করেছি, রানী রাসমণিরে করেছি, আমরা 3 তারিখে আবার একটা করেছিলাম। 8 লক্ষ লোকের ভোটার কার্ড কেটে দিয়ে এই তোমার আধার কার্ড কেটে দিয়েছে, এখন ফিঙ্গারপ্রিন্টসের চালগম অনেকে উঠাতে পারছে না। এই যে সিনেমিনে আমাদের সাধারণ মানুষ নিয়ে খেলছে। হ্যাঁ, আমরা একের পর এক করে যাচ্ছি। 10 সালে হয়েছে, 16 সালে করেছি, আর এবং 28শে ডিসেম্বরটা বড়মার এবং কপিলকৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে যে লক্ষ লক্ষ মানুষ উঠে গেছিল, আমরা এইটাকে আবার একটা বড় রকমভাবে যে এই যে আবার এসে ভাওতা দেওয়ার চেষ্টা করছে, মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে যে আবার আমাদের ভোট দাও, তোমাদের আমরা নাগরিকত্ব দেবো। আর আমরা এই দেশের নাগরিক, আমাদের ভোটটা তারা কেন নিচ্ছে, সরকার কেন গঠন করছে, প্রধানমন্ত্রী কেন হলো, কাদের ভোটে হয়েছে। তাহলে আজকে কি অধিকার আছে যে আমরা আজকে কি আমেরিকার থেকে কেউ যদি আসে, ইংল্যান্ডের থেকে, বাংলাদেশ থেকে কেউ যদি তাকে ভোট দিতে দেবে না, তাকে ভোটে দাঁড় করতে দেবে? তাহলে আজকে আমাদের ভোটে নিয়ে তুমি আমাদেরই বলছো যে আমরা এই দেশের নাগরিক না, কত ভাওতা দেবে আমাদের। আমরা তো যেভাবে আমি কালকেই রাত 2টোর সময় এসেছি মালদা থেকে, উত্তরবঙ্গ থেকে, যেভাবে আমরা গাড়ি দিতে পারছি না এবং তারা প্রচুর, আমাদের টার্গেট 50,000, কিন্তু তার থেকে বেশি ছাপিয়ে যাবে আমরা আশা করছি। আমরা এত চাই তাদের এত যে আমাদের মানে আসা যাওয়ার একটা ভাড়া প্রচুর দিতে হবে, এত উৎসাহ আমি ভাবতে পারছি না। আমি আজকে উত্তরবঙ্গ 3 দিন পরে আমি আসছি। আপনাদের প্রধান পয়েন্ট নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে, কোনো শর্ত থাকবে না, উইদাউট কন্ডিশন, নিঃশর্ত। ঠিক, অ্যাপ্লিকেশন না দিয়ে। সুন্দরবনের যুবক সৌমেন দেবনাথের বিশ্বজয়। গত 1.5 দশকে এই যুবক 191টি দেশ ঘুরে এবার ঘরে ফিরলেন। HIV সচেতনতার বার্তা নিয়ে দক্ষিণ 24 পরগনা থেকে পাড়ি দিয়েছিলেন এই যুবক। ভোলগা থেকে গঙ্গা একাকার করে ফেললেন ভ্রমণ করে। বেশ কিছু রোমহর্ষক অভিজ্ঞতার সঙ্গে করে নিয়ে এসেছেন তিনি। বন্দী থেকেছেন তালিবানদের শিবিরেও। সৌমেন দেবনাথ আক্ষরিক অর্থে একজন ভূপর্যটক। নজর কেড়েছেন দেশবাসীদের বহু মানুষের। ও যে মাঝে মধ্যে গিয়ে বিপদে পড়েছে, তালিবানদের হাতে পড়ে তখন বলতো না, পরে বলেছে। আচ্ছা, তখন বলতো না, যখন অসুস্থ হতো, করোনা হয়েছে বা তালিবানে হয়েছে, তখন আমাদেরকে বলেনি। আচ্ছা, পরে যখন আমরা খবর পেয়েছি তখন তুই তো বলিস না, বলে না তুমি ফালতু চিন্তা করো, আমরা ভালো আছি। আচ্ছা, বলছে আমার সাথে ভগবান আছে, তুই চিন্তা করো না। আচ্ছা, ও যখন বাইরে ছিল তখন তো বাবাও মারা গেছে। হ্যাঁ, ও বাবা মারা গেছে, 3 দিনের জন্য এসেছিল। I'm from Oman. My name is Nada, and I met Suman in Oman when he first came. I came across him in a newspaper, and I reached out to him, and I wanted him to feel comfortable in my country, and I offered to show him around my country, and so we met. And ever since, and that was in 2013 in October, and we've been in contact throughout. And I'm here now after 10 years. That was 2013, and today we're in 2023. And it's such, I feel very grateful to come across Suman. He has a wonderful heart. এই 19 বছরের বিশ্ব ভ্রমণে আমার প্রত্যেকটা সময় মনে হয়েছে যে আমি একজন মানুষ, আমি এই বিশ্বের মানুষের কাছে যেতে চাই এবং বিশ্ব বার্তার একটা মেসেজ দিতে চাই। HIV একটা এমনই ভাইরাস যেটা মানুষের মধ্যে একটা মারণব্যাধি হিসেবে প্রকাশ পেয়েছে, মানুষের কষ্টের কারণ হয়েছে। সেই কষ্ট আমি দেখেছি এবং আমার মনে হয়েছে যে সেই কষ্ট যারা পাচ্ছে তাদের পাশে থাকা, কিংবা সেই কষ্টের যারা পাবে তাদের থেকে সেই অবস্থা পরিবর্তন করানোই হলো আমার ধর্ম এবং আমার কাজ। সেই চিন্তাভাবনা নিয়েই আমি 27শে মে 2004 সালে ভারত ভ্রমণ এবং বিশ্ব ভ্রমণের একটা ব্রত নিয়েছি এবং এই বিশ্ব ভ্রমণে 191টা দেশের প্রায় 2 লাখ কিলোমিটার সফর করে আমি গত পরশু আমি এখানে ফিরেছি 10 তারিখে।
আমার অনেক রকম প্রতিবন্ধকতা এই সফরের মধ্যে এসেছে, কিন্তু সেগুলো আমি মনে করি এটা আমার পাথেয়, এটা আমার প্রাপ্তি এবং আমার মানে অন্তরাত্মা প্রত্যেকটা সময়ে বলেছে যে আমি একা নই, মানুষ আমার সঙ্গে আছে এবং সেই শক্তিটাকে নিয়ে আমি আমার বিশ্বভ্রমণ পুরো করেছি। তুমি যে উদ্দেশ্যে গিয়েছিলে সেটা কতটা সফল হয়েছে মনে করো? আমার কথা যদি একটা মানুষের মনের মধ্যে কোনো রকমভাবে চেঞ্জ নিয়ে এসেছে তাহলে আমার মিশনটা সাকসিড। আমার এটা প্রত্যেকটা সময়ে মনে হয়েছে। প্রায় 5 মিলিয়ন মানুষের ইউথদের সঙ্গে আমি এই বিশ্বে যোগাযোগ করেছি, তাদের সঙ্গে থেকেছি, তাদের কাছে গেছি এবং অলমোস্ট 20 মিলিয়ন পিপল আমি এই বিশ্বের মানুষের সঙ্গে মিশেছি, যেটা আমার মনে হয়েছে যে দ্যাটস পজিটিভ ইম্প্যাক্ট, ইট ইজ গেভ এ ভেরি পজিটিভ মেসেজ টু দ্য ওয়ার্ল্ড। বাড়ির লোকের কাছে ছিলে না, মা ছিল, বাবা ছিল, ভাইয়েরা ছিল, বাবাও মাঝখান পথে মারা গিয়েছিলেন, তো সেটাতে কোনো খারাপ? হ্যাঁ, সেটা খারাপ তো লাগেই, কারণ নিজের আপনজন যখন চলে যায় তখন সেটা খুব দুঃখের, কিন্তু প্রত্যেকটা সময়ে আমার পরিবার আমাকে সঙ্গ দিয়েছে, আমার ভাই। আপনারা দেখছেন নিউজ 9, ভয় পাই না, এগিয়ে চলি।